নমস্কার, গল্পের শহর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী। মানুষের জীবন যদি প্রেমহীন হয় সেটি কণ্টকময় হয়ে দাঁড়ায়। সমস্ত কিছু থাকলেও প্রেম যদি না থাকে সব যেন নিষ্ফলা হয়ে যায়। কিন্তু যখন এই প্রেমই কণ্টক হয়ে দাঁড়ায় তখন মানুষ পালাবে কোথায়? সেরকমই একটা কণ্টকময় প্রেমের গল্প হচ্ছে সতী। আজকেই রইল সেই গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী। হরিশ পাবনার এক সম্ভ্রান্ত ভালো উকিল, কেবল ওকালতি হিসেবেই নয়, মানুষ হিসাবেও বটে। দেশের সর্বপ্রকার সদনুষ্ঠানের সাথে সে অল্পবিস্তর সংশ্লিষ্ট। শহরের কোনো কাজই তাকে বাদ দিয়ে হয় না। সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল। কাজ সেরে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গেছে। এখন কোনো মতে দুটি খেয়ে আদালতে পৌঁছাতে পারলেই হয়। বিধবা ছোট বোন উমা কাছে বসে তত্ত্বাবধান করছিল, পাছে বেলার অজুহাতে খাবার কোনো ত্রুটি ঘটে। স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করে অদূরে গিয়ে বসল। বলল, কালকের খবরের কাগজে দেখলাম আমাদের লাবণ্যপ্রভা আসছেন, এখানকার মেয়ে স্কুলে ইন্সপেক্টর হয়ে। এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর। উমা চকিত হয়ে বলল, সত্যি নাকি? তা লাবণ্য নাম তো কত আছে বৌদি? নির্মলা বলল, তা আছে, ওকে জিজ্ঞাসা করছি। হরিশ মুখ তুলে সহসা কটু কণ্ঠে বলে উঠল, আমি জানবো কী করে শুনি? গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি? স্ত্রী স্নিগ্ধ স্বরে জবাব দিল, আহা, রাগ করছো কেন? রাগের কথা তো বলিনি। তোমার তদবির তাগাদায় যদি কারো উপকার হয়ে থাকে সে তো আহ্লাদেরই কথা। এই বলে সে যেমন এসেছিল তেমনি মন্থর মৃদু পদে বাহির হয়ে গেল। উমা শশব্যস্ত হয়ে উঠল, আমার মাথা খাও দাদা, উঠো না, উঠো না। হরিশ বিদ্যুৎ বেগে আসন ছেড়ে উঠল। না, শান্তিতে এক মুঠো খাবারও জো নেই। উফ, আত্মঘাতী না হলে আর। এই বলতে বলতে দ্রুত বেগে সে বের হয়ে গেল। যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল, তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে? যে হবে সে একদিন জগৎ দেখবে। এইখানে হরিশের একটা পূর্ব বৃত্তান্ত বলা ভালো। এখন তার বয়স 40-এর কম নয়, কিন্তু কম যখন সত্যিই ছিল সেই পাঠ্যাবস্থায় একটু ইতিহাস আছে। পিতা রামমোহন তখন বরিশালে সাব জজ। হরিশ MA পরীক্ষার পড়া তৈরি করতে করতে কলকাতার মেস ছেড়ে বরিশালে এসে উপস্থিত হল। প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার, স্কুল ইন্সপেক্টর। লোকটি নিরীহ, নিরহংকার এবং অগাধ পণ্ডিত। সরকারি কাজে ফুরসত পেলে এবং সদরে থাকলে মাঝে মাঝেই এসে সদরওয়ালা বাহাদুরের বৈঠকখানায় বসতেন। অনেকেই আসতেন, টাকাওয়ালা মুন্সেফ, দাড়িছাঁটা ডেপুটি, মহাস্থবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য মান্যগণ্যের দল। সন্ধ্যার পরে কেউই প্রায় অনুপস্থিত থাকতেন না। তারও কারণ ছিল। সদরওয়ালা নিজে ছিলেন একজন নিষ্ঠাবান হিন্দু। অতএব আলাপ আলোচনার অধিকাংশই হতো ধর্ম সম্বন্ধে, এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনি অধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাধা হতো খণ্ডযুদ্ধের অবসানে। সেদিন এমন একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তার বাঁশের ছড়িটি হাতে করে আস্তে আস্তে এসে উপস্থিত হলেন। এই সকল যুদ্ধ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি অংশগ্রহণ করতেন না। তিনি নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলেই হোক, অথবা শান্ত মৌনী প্রকৃতির মানুষ ছিলেন বলেই হোক, চুপ করে শোনা ছাড়া গায়ে পড়ে অভিমত প্রকাশ করা চঞ্চলতা তার একটা দিনও প্রকাশ পায়নি। কিন্তু আজ একটু অন্যরূপ ঘটল। তিনি ঘরে ঢুকতেই টাকাওয়ালা মুন্সেফবাবু তাকেই মধ্যস্থ মেনে বসলেন। এর কারণ, এইবার ছুটিতে কলকাতায় গিয়ে তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনে এসেছিলেন।
হরকুমার স্মিত হাস্যে সম্মত হলেন। অল্পক্ষণই বোঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করে এর সাথে তর্ক করা চলে না। সবাই খুশি হলেন। হলেন না শুধু সাবজজ বাহাদুর নিজে, অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়েছে তার আবার শাস্ত্রজ্ঞান কিসের, এবং বললেনও ঠিক তাই। সকলে উঠে গেলে তার পরম প্রিয় সরকারি উকিলবাবুকে চোখের ইঙ্গিতে হেসে বললেন, শুনলেন তো বাদুড়ি মশাই, ভূতের মুখে রাম নাম আর কি। বাদুড়ি ঠিক সায় করতে পারলেন না, বললেন, তা বটে, কিন্তু জানে খুব, সমস্তই যেন মুখস্থ, আগে মাস্টারি করতো কি না। হাকিম প্রসন্ন হলেন না, বললেন, ও জানার মুখে আগুন, এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নেই। হরিশ সেদিন চুপ করে একধারে বসেছিল। এই স্বল্পভাষী পৌরের জ্ঞান ও পাণ্ডিত্য দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। সুতরাং পিতার অভিমত যাই হোক, পুত্র তার আসন্ন পরীক্ষা সমুদ্র থেকে মুক্তি পাওয়ার ভরসায় তাকে গিয়েই ধরে পড়ল, সাহায্য করতে হবে। হরকুমার সম্মত হলেন। এইখানে তার কন্যা লাবণ্যের সাথে হরিশের পরিচয় হলো। সেও আইএ পরীক্ষার পড়া তৈরি করতে কলকাতার গণ্ডগোল ছেড়ে পিতার কাছে এসেছিল। সেই দিন থেকে প্রতিদিনের আনাগোনায় হরিশের পাঠ্যপুস্তকের দুরহ অংশের অর্থই শুধু জানল না, আরও একটা জটিলতার বস্তুর স্বরূপ জেনে নিল। তার তত্ত্ব হিসাব ঢের বড়, কিন্তু সে কথা এখন থাক। ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁষতে লাগল। হরিশ কলকাতা চলে গেল। পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করেও পাশ করল। কিছুকাল পরে আবার যখন দেখা হলো, হরিশ সমবেদনায় মুখ পাংশ করে প্রশ্ন করল, আপনি ফেল করলেন যে বড়? লাবণ্য বলল, এটুকুও পারব না, আমি এতই অক্ষম। হরিশ হেসে ফেলল, বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেয়া চাই। লাবণ্য কিছুমাত্র লজ্জা পেল না, বলল, খুব ভালো করে দিলেও আমি ফেল করব, ও আমি পারবো না। হরিশ অবাক হলো, জিজ্ঞাসা করল, পারবেন না কীরকম? লাবণ্য জবাব দিল, কী রকম আবার কি, এমনি। এই বলে সে হেসে দ্রুত পদে সেই স্থান ত্যাগ করল। ক্রমশ কথাটা হরিশের মায়ের কানে গেল। সেদিন সকালে রামমোহনবাবু মোকদ্দমার রায় লিখছিলেন। যে দুর্ভাগা হেরেছে তার আর কোথাও কোনো কুলকিরানা না থাকে, এই শুভ সংকল্প কার্যে পরিণত করতে রায়ের মুসাবিদায় বেছে বেছে শব্দ যোজনা করছিল। গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনে তার মাথায় আগুন ধরে গেল। হরিশ নরহত্যা করেছে শুনলেও বোধহয় তিনি এতখানি বিচলিত হতেন না। দুই চক্ষু রক্তবর্ণ করে বললেন, কি এত বড়? এর অধিক কথা তার মুখে আর জোগাল না। দিনাজপুরে থাকতে একজন প্রাচীন উকিলের সাথে তার শিখার গুচ্ছ, গীতার মর্মার্থ ও পেনশনান্ত কাশীবাসীর উপকারিতা নিয়ে অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মেছিল, এবং ছুটির দিনে গিয়ে তারই ছোট মেয়ে নির্মলাকে আরেকবার চোখে দেখে ছেলের বিয়ের কথা পাকা করে আসলেন। মেয়েটি দেখতে ভালো। দিনাজপুরে থাকতে গৃহিণী তাকে অনেকবার দেখেছেন। তা সত্ত্বেও স্বামীর কাছে কথা শুনে গালে হাত দিয়ে বললেন, বলো কি গো, একেবারে পাকা কথা দিয়ে এলে, আজকালকার ছেলে। কর্তা বললেন, কিন্তু আমি তো আজকালকার বাপ নই, আমি আমার সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি। হরিশের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো। গৃহিণী স্বামীকে চিনতেন, তিনি নির্বাক হয়ে গেলেন। কর্তা আবার বললেন, মেয়ে ডানাকাটা পড়ি না হোক, ভদ্র ঘরের কন্যা, সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দু আনি নিয়ে আমাদের ঘরে আসে, তাই যেন হরিশের ভাগ্য বলে মানে। খবরটা প্রকাশ হতে দেরি হলো না। হরিশও শুনল। প্রথমে সে মনে করল পালিয়ে কলকাতায় গিয়ে কিছু না জোটে টিউশনি করে জীবিকা নির্বাহ করবে। পরে ভাবল সন্ন্যাসী হবে। শেষে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ ইত্যাদি স্মরণ করে স্থির হয়ে রইল।
কন্যার পিতা ঘটা করে পাত্র দেখতে আসলেন এবং আশীর্বাদের কাজটাও সেই সঙ্গে সেরে নিলেন। সবাই শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হয়ে এসেছিলেন। নিরীহ হরকুমার কিছু না জেনেই এসেছিলেন। তাদের সম্মুখে রায়বাহাদুর ভাবী বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে প্রগাঢ় নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরেজি শিক্ষার সংখ্যাতিক দোষ কীর্তন করে অনেকটা এইরূপ অভিমত প্রকাশ করলেন যে 1000 টাকা মাইনে চাকরি দেওয়া ব্যতীত ইংরেজের আর কোনো গুণ নেই। আজকাল দিনক্ষণ অন্যরকম হয়েছে, ছেলেদের ইংরেজি না পড়ালেই চলে না। কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দুর শুদ্ধান্তপুরে মেয়েদের মধ্যে টেনে আনে, তার ইহকালও নেই পরকালও নেই। একা হরকুমার ভিন্ন এর নিগুড় অর্থ কারও জানা বাকি রইল না। সেদিন সভা ভঙ্গ হওয়ার পূর্বেই বিবাহের দিন স্থির হয়ে গেল এবং যথাকালেই শুভকর্ম সমাধা হতেও বিঘ্ন ঘটল না। কন্যাকে শ্বশুরগৃহে পাঠাবার আগেই মৈত্র গৃহিণী নির্মলার সতীসাধ্যী মাতা ঠাকুরানী বধূ জীবনের চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন। বললেন, মা, পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। সংসার করতে আর যাই বলো না কেন, এই কথাটি কখনো ভুলো না। তার নিজের স্বামীর টিকিট গোছা এবং শ্রীগীতার মর্মার্থ নিয়ে মেতে ওঠার পূর্ব পর্যন্ত তাকে অনেক জ্বালিয়েছেন। আজও তার দৃঢ় বিশ্বাস, মৈত্র বুড়ো চিতায় শয়ন না করলে তারা নিশ্চিন্ত হবার জো নেই। নির্মলার স্বামীর ঘর করতে আসলো এবং সেই ঘর আজ 20 বছর ধরে করছে। এই সুদীর্ঘকালে কত পরিবর্তন, কত কি ঘটল। রায়বাহাদুর মরলেন, স্বধর্মনিষ্ঠ মৈত্র গতাশু হলেন, লেখাপড়া সাঙ্গ হলে লাবণ্যের অন্যত্র বিবাহ হল। জুনিয়র উকিল হরিশ সিনিয়র হয়ে উঠলেন। বয়স তার যৌবন পার হয়ে পৌরত্বে গিয়ে পড়ল। কিন্তু নির্মলা তার মাতৃদত্ত মন্ত্র এ জীবনেও ভুলল না। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্বর শুরু হবে তা কে জানত। রায়বাহাদুরও তখনও জীবিত, পেনশন নিয়ে পাবনার বাড়িতে এসে বসেছেন। হরিশের এক উকিল বন্ধুর পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কলকাতা থেকে একজন ভালো কীর্তনওয়ালি এসেছিল। সে দেখতে সুশ্রী এবং বয়সও কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্মের অন্তে একদিন ভালো করে তার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শোনবার নিমন্ত্রণ হলো। শুনে বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেল। নির্মলা ওপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিল। স্বামীকে ওপরে উঠতে দেখে এসে জিজ্ঞাসা করল, গান লাগলো কেমন? হরিশ খুশি হয়ে বলল, খাসা গায়। নির্মলা বলল, দেখতে কেমন? হরিশ বলল, মন্দ না, ভালোই। নির্মলা বলল, তাহলে রাতটা একবার কাটিয়ে এলেই পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্রুদ্ধ হবে কি, বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার মুখ দিয়ে শুধু বাহির হলো, কীরকম? নির্মলা সক্রোধে বলল, রকম ভালোই। আমি কচি খুকি নই, জানি সব ও বুঝিও সব। আমার চোখে ধুলো দেবে কি তুমি? আচ্ছা। উমা পাশের ঘর থেকে ছুটে এসে সবাই বলল, তুমি করছো কি বৌদি, বাবা শুনতে পাবেন যে। নির্মলা জবাব দিল, পেলেনি বা শুনতে, আমি তো আর চুপি চুপি কথা কইছি নে। এই উত্তরের প্রত্যুত্তরে উমা যে কী বলবে সেটা ভেবে পেল না। কিন্তু পাছে তার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভেঙে যায় এই ভয়ে সে পরক্ষণে জোর হাত করে ক্রুদ্ধ চাপা গলায় মিনতি করে বলল, রোকে করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো নে। বধূর কণ্ঠস্বর এতে বাড়ল বই কমল না। কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তো জ্বলে পুড়ে যাচ্ছে না? এবং বলতে বলতে সে কেঁদে দ্রুত বেগে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে খিল দিয়ে দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে এসে বাকি রাতটুকু মক্কেলদের বসবার বেঞ্চের উপর শুয়ে কাটালো।
এরপর দিন দশেকের মতো দুজনের বাক্যালাপ স্থগিত হয়ে গেল। কিন্তু হরিশকে আর সন্ধ্যায় বাইরে পাওয়া যায় না। গেলেও তার শঙ্কাকুল ব্যাকুলতা দেখে লোকের হাসির বস্তু হয়ে উঠল। বন্ধুরা রাগ করে বলতে লাগলো, হরিশ যত বুড়ো হচ্ছে রোগও তত বেড়ে যাচ্ছে যে। হরিশ অধিকাংশ স্থলেই জবাব দিত না, কেবল খোঁচা বেশি করে বিঁধলেই বলতো, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো আর আমিও বাঁচি। বন্ধুরা বলতেন, বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে লোক মরতে লাগলো খুব বেশি। হরিশকেও রোগে ধরল। কবিরাজ এসে পরীক্ষা করে খুব মুখ গম্ভীর করে বললেন, মারাত্মক, রক্ষা পাওয়া খুব কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মা আছাড় খেয়ে পড়ল। নির্মলা ঘর থেকে বাইর হয়ে বলল, আমি যদি সতী মায়ের সতীকন্যা হই আমার নোয়া সিঁদুর ঘুচবে সাধ্যিকার। তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলে সে শীতলার মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ল। বলল, উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরবো, নইলে এইখান থেকেই ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন তাকে কেউ জল পর্যন্ত খাওয়াতে পারল না। কবিরাজ এসে বলল, মা, তোমার স্বামী আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করে দেখতে আসলো। মেয়েরা পায়ে ধুলো নিল, তারা মাথায় থাবা থাবা সিঁদুর ঘষে দিল। বলল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বললেন, সাবিত্রীর রূপাখ্যান মিথ্যে, না কলিতে ধর্ম গেছে বলেই একেবারে 16 আনা গেছে? যমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরিতে বলা বলি করতে লাগলো, সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে, বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে স্ত্রী। এখন বোঝা গেল হরিশ কেন সন্ধ্যার পর বাইরে থাকতো না। বীরেন উকিল ভদ্রলোক। গত বছর ছুটিতে কাশি গিয়ে সে সন্ন্যাসীর কাছে মন্ত্র নিয়ে এসেছে। টেবিলে প্রচণ্ড করাঘাত করে বলল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটা কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল যদি সতী মায়ের কন্যা হইতো। উফ, শরীর শিউরে ওঠে। তারিণী চাটুর্যের বয়স হয়েছে, আফিমখোর লোক। একধারে বসে নির্বিষ্ট চিত্রে তামাক খাচ্ছিল। হুঁকোটা বেয়ারার হাতে দিয়ে নিঃশ্বাস ফেলে বলল, শাস্ত্র মতে সহধর্মিণী কথাটা ভারী শক্ত। আমার দেখো না, কেবল মেয়েই 7টা, বিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে গেলাম। অনেক দিন পর ভালো হয়ে আবার যখন হরিশ আদালতে উপস্থিত হলো, তখন কত লোকে যে তাকে অভিনন্দিত করলো তার সংখ্যা নেই। ব্রজেন্দ্রবাবু সখেদে বলল, ভাই হরিশ, স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাফ করো। লক্ষ্য কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। ভক্ত বীরেন বলল, সীতা সাবিত্রীর কথা নয় ছেড়ে দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন। ভাই, স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না মেয়েরা যতদিন না আবার তেমনি তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবে তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চাটুর্যে বললেন, সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণের সমিতি হওয়াও আবশ্যক, দেশটা ছাড়খাড় হয়ে গেল। ব্রজেন্দ্র বললেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় লেখার খাসা হাত ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকা ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই কোনো জবাব দিতে পারল না। কৃতজ্ঞতায় তার 2 চোখ শুধু ছলছল করতে লাগলো। মৃত জমিদার গোসাইচরণে বিধবা পুত্রবধূর সাথে অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধেছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে জানা কঠিন বলে গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই এর আগে 2-1 বার উকিলের বাড়ি এসেছিলেন।
আজও সকালে তার গাড়ি এসে হরিশের সদর দরজায় থামল। হরিশ সসম্ভ্রমে তাকে নিজের বসবার ঘরে এনে বসালেন। আলোচনা পাছে ও ঘরে মুহুরীর কানে যায় এই ভয়ে উভয়ই সাবধানে ধীরে ধীরে কথা বলছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হেসে ফেলে জবাব দেওয়ার চেষ্টা করতেই পাশের ঘরে পর্দা আড়াল হতে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসলো, আমি সব শুনেছি। বিধবা চমকে উঠলেন। হরিশও লজ্জা ও শঙ্কায় কাঠ হয়ে গেল। একজোড়া অতি সতর্ক চক্ষু কর্ণ যে তাকে অহরহ পাহারা দিয়ে আছে এই কথা যেন সে মুহূর্তের জন্য ভুলে গেছিল। পর্দা ঠেলে নির্মলা রণমূর্তিতে বাহির হয়ে আসলো। হাত নেড়ে কণ্ঠস্বরে বিষ ঠেলে দিয়ে বলল, ফুসফুস করে কথা বলে আমাকে ফাঁকি দেবে? মনে করো না, কই আমার সঙ্গে তো এমন কোনোদিন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্তই মিথ্যা নয়। বিধবা সভয়ে কহিলেন, এ কি কাণ্ড হরিশবাবু? হরিশ বিমূঢ়ের মতো ক্ষণকাল চেয়ে থেকে বলল, পাগল। নির্মলা বলল, পাগল? পাগলই বটে, কিন্তু করল কে শুনি? এই বলে সে হাউ হাউ করে কেঁদে ফেলে সহসা হাঁটু গেড়ে বিধবার পায়ের কাছে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগল। মুহুরী কাজ ফেলে ছুটে আসলো। একজন জুনিয়র উকিল সেইমাত্র এসেছিল। সে এসে দরজার কাছে দাঁড়ালো। বোস কোম্পানির বিল সরকারি তার কাঁধের ওপর দিয়ে উকিল মারতে লাগলো এবং তাদেরই চোখের সম্মুখে নির্মলা মাথা খুঁড়তে লাগলো। আমি সব জানি, আমি সব বুঝি, থাকো তোমরাই সুখে থাকো, কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, মনে গানে এক বই দুই না জেনে থাকি, যদি। এদিকে বিধবাও নিজে কেঁদে ফেলে বলতে লাগলেন, এ কি ব্যাপার হরিশবাবু, এ কি দুর্নাম দেওয়া, এ কি আমার। হরিশ কারও কোনো প্রতিবাদ করল না। অধোমুখে দাঁড়িয়ে শুধু তার মনে হতে লাগলো, পৃথিবীর দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায়, ঘৃণায়, ক্রোধে সেদিন হরিশ সেই ঘরে স্তব্ধ হয়ে রইল। আদালতে যাবার কথা সে ভাবতেও পারল না। দুপুরবেলা উমা এসে বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্যি দিয়ে কিছু খাইয়ে গেল। সন্ধ্যার কিছু আগে বামন ঠাকুর রূপোর বাটিতে করে খানিকটা জল এনে পায়ের কাছে রাখল। হরিশের প্রথম ইচ্ছা হলো লাথি মেরে ফেলে দিই, কিন্তু আত্মসংবরণ করেও আজও পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে দিল। স্বামীর পাদদোক পান না করে নির্মলা কোনো দিন জলস্পর্শ করত না। রাত্রে বাইরের ঘরে একাকী শয়ন করে হরিশ ভাবছিল, তার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান হবে কবে। এমনি অনেক দিন অনেক রকমই ভেবেছে, কিন্তু তার এই সতী স্ত্রী একনিষ্ঠ পতিপ্রেমের দুঃসহ নাগপাশের বন্ধন থেকে মুক্তির কোনো পথই তার চোখে পড়েনি। বছর 2 হয়েছে। নির্মলা অনুসন্ধান করে জেনেছে যে খবরের কাগজের খবরটা ভুল নয়। লাবণ্য যথার্থই পাবনার মেয়ে এবং স্কুলের পরিদর্শক হয়ে এসেছে। আজ হরিশ একটু সকাল সকাল আদালত থেকে ফিরে ছোট বোন উমাকে জানালো যে রাত্রি ট্রেনে তাকে বিশেষ জরুরি কাজে কলকাতায় যেতে হবে। ফিরতে বোধহয় 3-4 দেরি হবে। বিছানা এবং প্রয়োজনীয় কাপড় চোপড় যেন চাকরকে দিয়ে ঠিক করে রাখা হয়। দিন 15 হলো স্বামী স্ত্রীর বাক্যালাপ বন্ধ ছিল। রেল স্টেশন দূরে। রাত্রি 8টার মধ্যে মোটর করে বার হতে হবে। সন্ধ্যার পরে সে মোকদ্দমা দরকারি কাগজপত্র হ্যান্ডব্যাগে গুছিয়ে নিচ্ছিল, এমন সময় নির্মলা এসে প্রবেশ করল। হরিশ শুধু মুখ তুলে চেয়ে দেখল, কিছু বলল না। নির্মলা ক্ষণকাল মৌন থেকে প্রশ্ন করল, আজই কলকাতায় যাচ্ছ নাকি? হরিশ বলল, কেন? কেন আবার কি? মক্কেলের কাজ, হাইকোর্টে মোকদ্দমা আছে। চলো না, আমিও তোমার সঙ্গে যাই। তুমি যাবে? গিয়ে থাকবে কোথায় শুনি? নির্মলা বলল, যেখানেই হোক, তোমার সঙ্গে গাছতলা থাকতে আমার লজ্জা নেই। কতটা ভালো এবং সতী স্ত্রীরই উপযুক্ত, কিন্তু হরিশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখিয়ে দিল। বলল, তোমার লজ্জা না থাক, আমার আছে। আমি গাছতলার পরিবর্তে আপাতত এক কোনো বন্ধুর বাড়িতে গিয়ে উঠব বলে স্থির করেছি। নির্মলা বলল,
তাহলে তো ভালোই হলো, তার বাড়িতেও স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছে, আমার কোনো অসুবিধা হবে না। হরিশ বলল, না সে হবে না, বলা নেই কহা নেই, বিনা আহ্বানে পরের বাড়ি আমি তোমাকে নিয়ে গিয়ে উঠতে পারবো না। নির্মলা বলল, পারবে না সে তো আমি জানি, আমাকে সঙ্গে নিয়ে লাবণ্যের ওখানে ওঠা যায় নাকি? হরিশ এবার খেপে গেল, হাত মুখ নেড়ে চিৎকার করে বলল, তুমি যেমন নোংরা তেমনি মন্দ। সে বিধবা ভদ্রমহিলা, আমি সেখানে যাবই বা কেন? আর সেই বা আমাকে থাকতে বলবে কেন? তাছাড়া আমার সময় বা কই? কলকাতায় গিয়ে পরের কাজ তো নিঃশ্বাস ফেলার ফুরসতও পাবো না। পাবে গো পাবে, এই বলে নির্মলা ঘর থেকে বার হয়ে গেল। দিন তিনেক পরে হরিশ কলকাতা থেকে ফিরে আসলে স্ত্রী বলল, 4-5 দিন বলে গেলে 3 দিন পরে ফিরে এলে যে বড়? হরিশ বলল, কাজ চুকে গেল তাই চলে এলাম। নির্মলা জোর করে একটু হেসে প্রশ্ন করল, লাবণ্যের সাথে দেখা হয়নি বুঝি? হরিশ বলল, না। নির্মলা অতি ভালো মানুষের মতো জিজ্ঞাসা করল, কলকাতাতেই যদি গেলে একবার খবর নিলে না কেন? হরিশ জবাব দিল, সময় পাইনি। অত কাছাকাছি গেলে একটু সময় করে নিলেই হতো। এই বলে সে চলে গেল। এর মাসখানেক পরে একদিন আদালতে বাহির হওয়ার সময় হরিশ বোনকে ডেকে বলল, আজ আমার ফিরতে বোধ করি একটু রাত হয়ে যাবে উমা। কেন দাদা? উমা কাছেই ছিল, আসতে বললেই চলতো, কিন্তু কণ্ঠস্বর উঁচুতে চড়িয়ে অদৃশ্য কাকে লক্ষ্য করে হরিশ উত্তর দিল, যোগিনবাবুর বাড়িতে একটা জরুরি পরামর্শ আছে, দেরি হয়ে যেতে পারে। ফিরতে দেরিই হলো, রাত্রি 12টার কম নয়। হরিশ মোটর থেকে নেমে বাইরের ঘরে গিয়ে প্রবেশ করল। কাপড় ছাড়তে ছাড়তে শুনতে পেল স্ত্রী ওপরের জানলা থেকে সুপারকে ডেকে বলছে, আব্দুল, যোগিনবাবুর বাড়ি থেকে এলে বুঝি? আব্দুল বলল, নেই মাজি, স্টেশন থেকে আতে। স্টেশন? স্টেশন কেন? গাড়ি থেকেও এলে বুঝি? আব্দুল বলল, কলকাতা সে এক মাইজি আর বাচ্চা আয়া। কলকাতা থেকে? বাবু কি তাদের বাসায় পৌঁছে দিলেন বুঝি? আব্দুল হাঁ বলে জবাব দিয়ে গাড়ি আস্তা বলে নিয়ে গেল। ঘরের মধ্যে হরিশ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। এইরূপ সম্ভাবনার কথা যে তার মনে হয়নি তা নয়, কিন্তু নিজের চাকরকে মিথ্যা বলতে অনুরোধ করে উঠতে সে পারেনি। রাত্রে শোবার ঘরের মধ্যেই একটা কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেল। পরদিন সকালেই লাবণ্য ছেলে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হলো। হরিশ বাইরের ঘরেই ছিল। তাকে বলল, আপনার স্ত্রীর সঙ্গে পরিচয় নেই, চলুন আলাপ করিয়ে দেবেন। হরিশের বুকের মধ্যে তোলপাড় করতে লাগল। একবার সে বলতে চাইল যে এখন অত্যন্ত কাজের তাড়া, কিন্তু সে অজুহাত খাটল না। তাকে সঙ্গে করে এনে স্ত্রীর সাথে পরিচয় করে দিতেই হলো। বছর 10 ছেলে এবং লাবণ্য। নির্মলা তাদের সমাদরে গ্রহণ করল, ছেলেকে খাবার খেতে দিল এবং তার মাকে আসন পেতে যত্নে বসালো। বলল, আমার সৌভাগ্য যে আপনার দেখা পেলাম। লাবণ্যের উত্তর দিয়ে বলল, হরিশবাবুর মুখে শুনেছিলাম আপনি ক্রমাগত বার ব্রত আর উপবাস করে শরীরটাকে নষ্ট করে ফেলেছেন, এখন তো বেশ ভালো দেখাচ্ছে না। নির্মলা সহাস্যে বলল, বাড়ানো কথা, কিন্তু এবার উনি কবে বললেন? হরিশ তখন কাছে দাঁড়িয়েছিল। সে একেবারে বিবর্ণ হয়ে উঠল। লাবণ্য বলল, এবার কলকাতায় খেতে বসে সে বল আপনারই কথা। ওর বন্ধু কুশলবাবুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে কিনা, ছাতের ওপর থেকে চেঁচিয়ে ডাকলেই শোনা যায়। নির্মলা বলল, ও খুব সুবিধে তো। লাবণ্য হেসে বলল, কিন্তু তাতেই শুধু হয়নি, ছেলেকে পাঠিয়ে রীতিমতো ধরে আনতে হতো। লাবণ্য বলল, বটে। লাবণ্য আরও বলল, আবার জাতের গোড়ামিও কম নয়, ব্রাহ্মদের ছোঁয়া খান না, আমার পিসিমার হাতে পর্যন্তও না, সমস্তই আমাকে নিজে রেঁধে নিজে পরিবেশন করতে হতো। এই বলে সে হাসি মুখে সকৌতুকে হরিশের প্রতি চেয়ে রইল।
এবং বলল, আচ্ছা, এর মধ্যে আপনার কি লজিক আছে বলুন তো? আমি কি ব্রাহ্ম সমাজ ছাড়া? হরিশের সর্বাঙ্গ ঝিমঝিম করতে লাগল। তার মিথ্যাবাদিতা প্রমাণ হওয়ায় তার মনে হলো এতদিনে মা বসুমতা দয়া করে বোধহয় তাকে জঠরে টেনে নিচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নির্মলা আজ ভয়ঙ্কর উন্মাদ কাণ্ড কিছু একটা না করে স্থির হয়ে রইল। সংশয়ের বস্তু অবিসংবাদী সত্যরূপে দেখা দিয়ে বোধহয় তাকেও হতচেতন করে ফেলেছিল। হরিশ বাইরে এসে স্তব্ধ পাংশ মুখে বসে রইল। এই ভীষণ সম্ভাবনার কথা স্মরণ করে লাবণ্যকে আগে থাকতে সতর্ক করার কথা বহুবার তার মনে হয়েছে, কিন্তু আত্ম অবমাননাকর এবং একান্ত মর্যাদাহীন লুকোচুরির প্রস্তাব সে কোনো মতেই এই শিক্ষিত ভদ্রমহিলাটির সম্মুখে উচ্চারণ করতে পারেনি। লাবণ্য চলে গেলে নির্মলা ঝড়ের বেগে ঘরে ঢুকল। ছি, তুমি এমন মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলো? হরিশ চোখ রাঙিয়ে লাফিয়ে উঠে বলল, বেশ করি বলি, আমার খুশি। নির্মলা ক্ষণকাল স্বামীর মুখের দিকে চেয়ে নিঃশব্দ থেকে কেঁদে ফেলল। বলল, যত ইচ্ছে মিথ্যে বলো, যত খুশি আমাকে ঠকাও, কিন্তু ধর্ম যদি থাকে, যদি সতী মায়ের মেয়ে হই, যদি কায় মনে সতী হই, আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবেই হবে হবে। এই বলে সে যেমন এসেছিল তেমনি দ্রুত বেগে বের হয়ে গেল। কথাবার্তা আগে থাকতেই বন্ধ ছিল, এখন সেটা আরও দৃঢ়তর হলো। এই মাত্র নিজের ঘরে শোয়া ও খাওয়া। হরিশ আদালতে যায় আসে, বাইরের ঘরে একাকী বসে কাটায়, নতুন কিছু নয়। আগে সন্ধ্যের সময় একা গিয়ে ক্লাবে বসত, এখন সেটুকুও বন্ধ হয়েছে, কারণ শহরের সেই দিকে লাবণ্যের বাসা। তার মনে হয় প্রতিপ্রাণা ভারজার 2 চক্ষু 10 চক্ষু হয়ে 10 দিক থেকে তার স্বামীকে অহরহ নিরীক্ষণ করছে। তার বিরাম নেই, বিশ্রাম নেই, মাধ্যাকর্ষণের ন্যায় তার সর্বদাই নিত্য। স্নানের পরে আরশির দিকে চেয়ে তার মনে হতো সতীসাধ্যের এই অক্ষয় প্রেমের আগুনে তার কলুষিত দেহের নশ্বর মেদ মজ্জা মাংস শুষ্ক ও নিষ্পাপ হয়ে অত্যন্ত দ্রুত ও উচ্চতর লোকের জন্য প্রস্তুত হয়ে উঠছে। তার আলমারির মধ্যে একখানা কালী সিংহের মহাভারত ছিল। সময় যখন কাটত না, তখন তা থেকে বেছে বেছে সতীনারীর উপাখ্যান সে পড়ত। কি তার প্রচণ্ড বিক্রম, কতই না তার অদ্ভুত কাহিনী। স্বামী পাপী তাপী যাই হোক, কেবলমাত্র স্ত্রীর সতীত্বের জেরে সমস্ত পাপ মুক্ত হয়ে অন্তে কল্পকাল তারা একত্রে বাস করে। কল্পকাল যে ঠিক কত তা হরিশ জানত না, কিন্তু সে যে কম নয় এবং মুনি ঋষিদের লেখা শাস্ত্রবাক্য যে মিথ্যা নয়, এই কথা মনে করে তার সর্বাঙ্গ অবশ হয়ে যেত। পরলোকের ভরসায় জলাঞ্জলি দিয়ে সে বিছানায় শুয়ে মাঝে মাঝে ইহলোকের ভাবনা ভাবত, কিন্তু কোনো পথ নেই। সাহেবদের হলে মামলা মোকদ্দমা খাড়া করে এতদিনে যা হোক একটা রফা করে ফেলত। মুসলমানদের হলে 3 তালাক দিয়ে বহু পূর্বে চুকিয়ে ফেলত, কিন্তু নিরীহ এক পত্নীব্রত ভদ্র বাঙালি না, কোনো উপায় নেই। ইংরাজি শিক্ষায় বহু বিবাহ ঘুচেছে, বিশেষত নির্মলা। চন্দ্রসূর্য যার মুখ দেখতে পায় না, অতি বড় শত্রু যার সতীত্বে বিন্দুমাত্র কলঙ্ক লেপন করতে পারে না, বস্তুত স্বামী ভিন্ন যার ধ্যান জ্ঞান নেই, তাকেই পরিত্যাগ। বাপরে, নির্মল নিষ্কলুর সিন্ধু সমাজের মধ্যে কি আর মুখ দেখাতে পারবে? দেশের লোক তো খাই খাই করেই হয়তো অস্থির করে তাকেই খেয়ে ফেলবে। ভাবতে ভাবতে চোখ কান গরম হয়ে ওঠে। বিছনা ছেড়ে মাথায় মুখে জল দিয়ে বাকি রাতটুকু সে চেয়ারে বসেই কাটিয়ে দিত। এমন করে বোধহয় মাসাধিক কাল গত হয়েছে। হরিশ আদালতের পথেই যাচ্ছিল। ঝি এসে একটা চিঠি তার হাতে দিল, বলল, জবাবের জন্য লোক দাঁড়িয়ে আছে। খামছেড়া, ওপরে লাবণ্যের হস্তাক্ষর। হরিশ জিজ্ঞাসা করল, চিঠি আমার খুলল কে? ঝি বলল, মা। হরিশ চিঠি পড়ে দেখল লাবণ্য অনেক দুঃখ করে লিখেছে, সেদিন আমার অসুখ চোখে দেখে গিয়েও আরেকটি বার খবর নিলেন না, আমি মরলুম কি বাঁচলুম।
অথচ বেশ জানেন এই বিদেশে আপনি ছাড়া আমার আপনার কেউ লোক নেই। যা হোক, এই যাত্রায় আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু এই চিঠি সে নালিশের জন্য নয়। আজ আমার ছেলে জন্মতিথি, কোর্টের ফেরত একবার এসে তাকে আশীর্বাদ করে যাবেন, এই ভিক্ষা। ইতি লাবণ্য। পত্রের শেষে পুনশ্চ দিয়ে জানিয়েছে যে রাত্রের খাওয়াটা আজ এখানে সমাধা করতে হবে, একটুখানি গান বাজনার আয়োজনও আছে। চিঠি পড়ে বোধ করে সে ক্ষণকাল অন্যমনস্ক হয়ে পড়েছিল। হঠাৎ চোখ তুলতেই দেখতে পেল ঝি হাসি লুকিয়ে মুখ নিচু করল। অর্থাৎ বাড়ির দাসী চাকরের কাছে ও যেন একটা তামাশার ব্যাপার হয়ে উঠেছে। এক মুহূর্তে তার শিরার রক্ত আগুন হয়ে উঠল। এর কি কোনো সীমা নেই? যতই সহ্য করছি ততই কি পীড়নের মাত্রা বেড়েই চলেছে? জিজ্ঞাসা করলো, এ চিঠি কে এনেছে? তাদের বাড়ির জি। হরিশ বলল, তাকে বলে দাও গে, আমি কোর্টে ফেরত যাব। এই বলে সে বীর দর্পে মোটরে গিয়ে বসল। সেই রাত্রে বাড়ি ফিরতে হরিশের বস্তুত অনেক রাত্রিই হলো। গাড়ি থেকে নামতেই দেখল তার উপরের শোবার ঘরে খোলা জানলায় দাঁড়িয়ে নির্মলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে। ডাক্তারের দল অনেকক্ষণ হলো বিদায় নিয়েছে। পারিবারিক চিকিৎসক বৃদ্ধ জ্ঞানবাবু যাবার সময় বলে গেল, বোধহয় সমস্ত আফিংটাই বার করে ফেলা গেছে। বৌমার জীবনের আর কোনো শঙ্কা নেই। হরিশ একটুখানি ঘাড় নেড়ে কী ভাব যেন প্রকাশ করল, বৃদ্ধ তাহাতে মনোযোগ করল না। বললেন, যা হওয়ার হয়ে গেছে, এখন কাছে থেকে দিন দুই সাবধানে রাখলেই বিপদটা কেটে যাবে। যে আগে, বলে হরিশ স্থির হয়ে বসে পড়ল। সেদিন বার লাইব্রেরির ঘরে আলোচনা অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর হয়ে উঠল। ভক্ত বীরেন বলল, আমার গুরুদেব স্বামীজি বলেন, বীরেন, মানুষকে কখনো বিশ্বাস করবে না। সেদিন গোসাইবাবুরা বিধবা পুত্রবধূর সম্বন্ধে যে স্ক্যান্ডেলগুলো প্রকাশ হয়ে পড়েছিল, তো আমরা তা বিশ্বাস করো না বললে হরিশ এ কাজ করতেই পারে না। এখন দেখলে, গুরুদেবের কৃপায় আমি এমন অনেক জিনিস জানতে পারি যা তোমরা ড্রিমও করতে পারো না। ব্রজেন্দ্র বলল, উহ, হরিশটা কি স্কাউন্ড্রেল! ওরকম সতীসাধ্যী স্ত্রী যার, কিন্তু মজা দেখেছ সংসারে? বদমাইশগুলোর ভাগ্যেই কেবল এরকম স্ত্রী জোটে। বৃদ্ধ তারিণী চাটু যে হুঁকো নিয়ে ঝিমাচ্ছিল বললেন, নিঃসন্দেহ আমার মাথার চুল পেকে গেল, কিন্তু ক্যারেক্টার কেউ কখনো একটা স্পট দিতে পারলে না। অথচ আমার সাতটা মেয়ে, বিয়ে দিতে দিতে দেউলে হয়ে গেলাম। যোগেনবাবু বললেন, আমাদের মেয়ে স্কুলের পরিদর্শক হিসেবে লাবণ্যপ্রভা মহিলাটি দেখছি একেবারে আদর্শ। গভর্নমেন্টে বোধ করি মুভ করা উচিত। ভক্ত বীরেন বললেন, অ্যাবসলিউটলি নেসেসারি। সম্পূর্ণ একটা দিন পার হলো না। সতীসাধ্যীর স্বামী হরিশের চরিত্র জানতে শহরে আর কারও বাকি রইল না, এবং সুহৃদবর্গের কৃপায় সকল কথাই তার কানে এসে পৌঁছাল। উমায়ের সে চোখ মুছে বলল, দাদা তুমি একটা বিয়ে করো। হরিশ বলল, পাগল! উমা বলল, পাগল কেন? আমাদের দেশে তো পুরুষের বহু বিবাহ ছিল। হরিশ বলল, তখন আমরা বর্বর ছিলাম। উমা জিদ করে বলল, বর্বর কিসের? তোমার দুঃখ আর কেউ না জানে, আমি তো জানি। সমস্ত জীবনটা কি এমন ব্যর্থ হয়ে যাবে? হরিশ বলল, উপায় কি বোন? স্ত্রী ত্যাগ করে আবার বিয়ে করা পুরুষের ব্যবস্থা আছে জানি, কিন্তু মেয়েদের তো নেই। তোর বৌদিরও যদি এ পথ খোলা থাকতো তাহলে তোর কথা রাজি হতাম। উমা, তুমি যে কি বলো দাদা! এই বলে উমা রাগ করে চলে গেল। হরিশ চুপ করে একাকী বসে রইল। তার উপায়হীন অন্ধকার চিত্ততল থেকে কেবল একটা কথাই বারবার উত্থিত হতে লাগলো, পথ নেই, পথ নেই, পথ নেই। এই আনন্দহীন জীবনে দুঃখই ধ্রুব হয়ে রইল। তার বসবার ঘরের মধ্যে তখন সন্ধ্যের ছায়া গাঢ়তর হয়ে আসলো। হঠাৎ তার কানে গেল পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব ভিখারির দল কীর্তনের সুরে দুতির বিলাপ গাইছেন।
দ্যুতি মথুরায় এসে ব্রজনাথের হৃদয়হীন নিষ্ঠুরতার কাহিনী বিনিয়ে বিনিয়ে নালিশ করছে। সেকালে এ অভিযোগের কিরূপ উত্তর দ্যুতির মিলেছিল হরিশ জানত না, কিন্তু একালে সে ব্রজনাথের পক্ষে বিনা পয়সার উকিল দাঁড়িয়ে তর্কের ওপর তর্ক জুড়ে মনে মনে বলতে লাগলো, ওগো দ্যুতি, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার তুলনা নেই, কিন্তু তুমি তো সব কথা বুঝবে না, বললেও বুঝবে না। কিন্তু আমি জানি ব্রজনাথ কৃষ্ণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন এবং 100 বছরের মধ্যে আর কখনো অমুখও হননি। কংস সব মিছে কথা, আসল কথা ওই শ্রীরাধার ওই একনিষ্ঠ প্রেম। একটু থেমে বলতে লাগলো, তবু তখনকার কালে ঢের সুবিধা ছিল, মথুরায় লুকিয়ে থাকা চলতো, কিন্তু একাল ঢের কঠিন, না আছে পালাবার জায়গা, না আছে মুখ দেখাবার স্থান। এখন ভুক্তভোগী ব্রজনা দয়া করে অধীনকে একটু শীঘ্র পায়ে স্থান দিলেই বাঁচি। শেষ হলো আজকের গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সতী। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটিতে একটি লাইক বাটন দিয়ে পাশে থাকবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে, ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।